এত সুন্দর হতে পারে জানা ছিল না। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। ওনার কথা শুনে অপ্রস্তুত হয়ে গেলাম, তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। আরিয়ানকে আমি খুব কম হাসতে দেখেছি। ওনার হাসিও সুন্দর ছিল, কারো সাথে কারো তুলনা করা ঠিক না। সবাই নিজের মতো সুন্দর, কিন্তু হৃদয়ের হাসিটা কেমন বুকে লাগার মতো। যে কোনো মেয়ে ঘায়েল হয়ে যাবে এই হাসিতে। সব মেয়ে ঘায়েল হয়ে যায়, শুধু যাকে করতে চাই সে ছাড়া। ওনার কথা শুনে অবাক হয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। সবাই বলে আমার হাসি নাকি অনেক সুন্দর, যে কোনো মেয়ের মনে লাগার মতো। ইনফ্যাক্ট আমার মা তো বলে তুই কিন্তু কোনো মেয়ের সামনে হাসিস না। এটা জানার পর আমি আরও বেশি হাসি খুশি থাকার চেষ্টা করি। তুমিও মনে মনে এখন এটাই ভাবছিলে, তাই বললাম। মোটেও না, আমি কেন আপনাকে নিয়ে ভাবতে যাব? তাহলে তখন অমন করে তাকিয়েছিলে কেন? কখন? আমি তাকিয়ে টাকিয়ে ছিলাম না কখনো। আচ্ছা অন্তরা, তুমি কি আরিয়ানকে ভালোবাসো? হঠাৎ ওনার এমন কথায় চমকে উঠলাম। ভালোবাসা আর আরিয়ান হয়তো দুটো বিপরীত মেরু আমার কাছে। আরিয়ান নিজেই আমার মনে তার জন্য ঘৃণা তৈরি করেছে, ভালোবাসা নয়। হৃদয়ের দিকে দেখলাম, কেমন উৎসুক হয়ে তাকিয়ে আছে আমার দিকে উত্তরের অপেক্ষায়। হয়তো মনে মনে দোয়া করছে উত্তরটা যেন না হয়, কিন্তু আমি তাকে হতাশ করে কিছু না বলে চুপ করে থাকলাম। কি হলো বলো অন্তর, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। যে প্রশ্নেরই কোনো ভিত্তি নেই, আমার কাছে তার কি উত্তর দিব? মানে কি বুঝে নিন। আমি কি তাহলে না ধরে নিব? আরিয়ানের মতো মানুষকে কি ভালোবাসা যায় বলে আপনার মনে হয়? আমাকে কি আরিয়ানের মতো মনে হয় তোমার কাছে? কখনোই না। আরিয়ান আর আপনি দুটো বিপরীত চরিত্রের মানুষ। তাহলে আমাকে কেন ভালোবাসা যায় না? আমার কাউকে ভালোবাসা মানায় না, কাউকে ভালোবাসার যোগ্যতা নেই আমার। ভালোবাসতে যোগ্যতা নয়, একটা মনের প্রয়োজন হয়। মন হয়তো তাহলে মরে গেছে, তাই ভালোবাসা জন্মায় না। ভালো তো তুমি অবশ্যই আমাকে বাসবে, সেটা আজ হোক বা কাল। বাধ্য হবে আমার ভালোবাসার কাছে হার মানতে। সন্ধ্যা হয়ে আসছে, চলো যাওয়া যাক। সূর্যাস্ত দেখে যাই, অনেকদিন হলো দেখা হয় না। আসতেই চাইছিলে না, এখন আরো থাকতে চাইছো? ঠিক আছে চলুন। আমার সামর্থ্যের মধ্যে তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না আমি। এখন তো সূর্যাস্তের পরই যাব। বিনিময়ে হৃদয় আবার সেই মুচকি হাসি ফেরত দিল। সূর্যাস্ত দেখতে দেখতে হৃদয় কখন অন্তরার কাছে চলে এসেছে খেয়ালই নেই। একে অপরের হাতে স্পর্শ লাগতেই দুজনেই চমকে উঠল। অজানা শিহরণে কেঁপে উঠল সারা শরীর। এ কেমন অনুভূতি? এমন তো নয় কোনো পুরুষের স্পর্শ প্রথম পেলাম। তাহলে একদম অচেনা অনুভূতি। এমন অনুভূতির সাথে আগে কখনো পরিচিত হইনি। হার্টবিট মনে হয় শতগুণ বেড়ে গেছে। যাওয়া যাক। দুজনেই চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। গাড়ি ছুটে চলেছে, তার ভেতরে বসে থাকা দুজন মানুষই যেন নীরবতা পালন করছে। অনেক সময় নীরব থেকে হৃদয় আগে কথা বলল। বাড়ির অ্যাড্রেসটা? সরু চোখে অন্তরা হৃদয়ের দিকে তাকালো। কেন? অ্যাড্রেস না জানলে পৌঁছে দিব কিভাবে? ওর বাড়ির অ্যাড্রেসটা বলে দিল। হৃদয়ও সেই অনুযায়ী যেতে লাগলো। তার কাছ থেকে নিজের অতীত যেন ভুলে গিয়েছিলাম নিজের অবস্থান। আচ্ছা, আমার জীবনে আরিয়ান নামক কালো অধ্যায়টা না থাকলে কি জীবনটা অন্যরকম হতো? হৃদয়ের মতো কারোর সাথে কেন লোভ দেখাচ্ছেন হৃদয়? আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ, সবার মতো একটা মন আছে। আমারও তো ভালো থাকতে ইচ্ছে করে, প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে, কারো ভালোবাসা পেতে ইচ্ছে করে। আমার জীবন থেকে কেন এসব কেড়ে নেওয়া হলো? তার উত্তর কি আছে আমাকে ডিভোর্সে বলার মানুষগুলোর কাছে? মাঝে মাঝে বড্ড হাঁপিয়ে উঠি। নিজের অজান্তে কখন দু চোখ বেয়ে বৃষ্টি শুরু হয়েছে খেয়ালই নেই। অন্তরার কোনো সারা শব্দ না পেয়ে অন্তরার দিকে তাকালো হৃদয়। অন্তরার চোখ ভেজা দেখে ধূপ করে ব্রেক করলো হৃদয়। হঠাৎ ব্রেক করায় অন্তরা চমকে হৃদয়ের দিকে তাকালো। কি হয়েছে? সেটা তো তুমি বলবে। তুমি কাঁদছো কেন? হৃদয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। চোখে হাত দিয়ে দেখি সত্যিই ভেজা। কি হয়েছে অন্তরা বলো। আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? এই সরি, আমি আর কিছু বলবো না। প্লিজ তাও কান্না করো না। আমার কোনো কথায় কষ্ট পেয়েছো বলো। কি হয়েছে বলো প্লিজ। ওনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আমার সামান্য চোখের পানিতে এতটা অস্থির হয়ে উঠেছে। কিছু না করেও বারবার সরি বলছে কেন? কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে বলো না।
কিছু হয়নি, চোখে পোকা পড়েছে। কই দেখি। হৃদয় অন্তরার চোখে ফু দিতে লাগলো। ঠিক আছে এখন? শিওর? হৃদয় আবার গাড়ি চালাতে লাগলো। চলে এসেছি। ও ধন্যবাদ। অন্তরা না দাঁড়িয়ে ভেতরে চলে গেল। হৃদয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি ঘুরিয়ে নিল। অন্তরা, কোথায় ছিলে এতক্ষণ? প্রাণ খুলে নিঃশ্বাস নিতে গিয়েছিলাম। কেন, আমরা কি তোমার গলা চেপে ধরে আছি? হয়তো। কি বলতে চাইছো? তোমরা আর তোমাদের এই সমাজ গলা চেপে ধরেই তো আছো। ইচ্ছে হয়েছিল মাত্র 16 বছর বয়সে বিয়ে দিয়ে ডিভোর্সি উপাধি গলায় ঝুলিয়ে দিয়েছ তোমরা আর তোমাদের সমাজ। কেড়ে নিয়েছ মার ডাক শোনার অধিকার, তার জন্য আবার দোষ আমারই হয়। এখন ইচ্ছে হয়েছে আবার বিয়ে দিতে চাইছো। কখনো জানতে চেয়েছো আমি কি চাই? কখনো বুঝতে চেয়েছো আমার মনের অবস্থা? একটা গলা চেপে ধরার থেকে কম কি বলো? আমি এখন বড্ড ক্লান্ত হয়ে গেছি বাবা, বড্ড ক্লান্ত। প্রাণ খুলে একটু নিঃশ্বাস নিতে চাই আমি। কথাগুলো বলে অন্তরা নিজের রুমের দিকে যেতে লাগলো। আরাবের রুমের সামনে গিয়ে পা থেমে গেল। তোমার বোন কি শুরু করেছে বলো তো? নিজে আমাদের ঘাড়ে বসে আছে, এখন আবার বান্ধবী এনে জুটিয়েছে। মিমি, তুমি এসব কি বলছো? ঠিকই তো বলছি, তোমার বোনের জন্য ফ্রেন্ডদের সামনে যেতে পারি না। সবাই জিজ্ঞেস করে কি রে মিমি, তোর ননদ নাকি ডিভোর্সি? তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার মান সম্মান থাকে তখন? বিয়ের আগেই বলেছিলাম আমার বাবা মা বোন সব আছে, তাদের নিয়ে প্রবলেম হলে আগেই বলো। তোমার জন্য কি নিজের বোনকে ফেলে দেবো? তোমার কথায় তাও বিয়ে দিতে রাজি হয়েছে, আর কি চাও? তোমার প্রবলেম হলে তুমি আসতে পারো। তুমি তোমার বোনের জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছ? আন্টি তো ঠিকই কথাই বলেছিল, এই অন্তরের জন্য এই বাড়িতে আমারই কোনো মূল্য থাকবে না। আমাকে তেমন ছেলে ভেবে থাকলে ভুল করবে, যারা বউয়ের কথায় বাবা মা ভাই বোনকে কষ্ট দেয়। আর দাঁড়াতে পারলাম না। আমার জন্য ভাইয়া ভাবির সম্পর্কে অশান্তি সৃষ্টি হতে শুরু করেছে। অন্তরা রুমে গিয়ে দরজা বন্ধ করে দরজা ঘেঁষে বসে পড়ল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। উঠে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে পড়ল অন্তরা। চিৎকার করে কাঁদছে আজ। কেন কাঁদছে বুঝতে পারছে না নিজেই, কিন্তু বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে। কেন লোভ দেখাচ্ছেন হৃদয়? কেন কেন? আমি যে সমাজের চোখে আর খারাপ হতে চাই না, নিজেকে স্বার্থপর প্রমাণ করতে চাই না। দেখেছেন আজ ভাইয়ের সংসারেও বেশি হয়ে গেছি। যখন আপনাকে বাবা হওয়ার সুখ দিতে পারবো না, তখন আপনার কাছেও ইউজলেস হয়ে যাব। তখন আর ভালোবাসা আপনাকে আমার কাছে আটকে রাখতে পারবে না। বাস্তবতার কাছে হার মেনে যাবে আপনার এই ভালোবাসা। আগামীকাল সকালে এখান থেকে চলে যেতে হবে। অন্তরার ভাবি যখন কথাগুলো বলছিল, আমি অন্তরার পিছু নিয়েছিলাম। যাদের কাছে আপনজনের মূল্য নেই তাদের কাছে থেকে এর বেশি আশা করাটাই ভুল। দাঁড়াও হৃদয়, হ্যাঁ মা, কিছু বলবে? কার সাথে ছিল আজ সারাদিন? মানে কি হলো হৃদয়, তুমি আমতা আমতা করছো কেন? সহজ প্রশ্নের উত্তর সহজভাবে দাও। অন্তরার সাথে ছিলাম। কতটুকু জানো অন্তরা সম্পর্কে? সবটুকুই। সব জানো? তাহলে খেলার জন্য ভাঙা পুতুলটাই কেন বেছে নিলে? মা এসব কি বলছো? অন্তরা সম্পর্কে সব খবরই আমি নিয়েছি। আজ বিকেলের মধ্যে মেয়েটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তুমি খেলার জন্য তাকেই বেছে নিলে? তুমি সবসময় বাবার ওই জঘন্য লোকটার সাথে আমার তুলনা কেন করো? কারণ তোমার মধ্যে তার স্বভাবগুলোই বেশি। কিন্তু মা, আমি তার সাথে তোমারও সন্তান আর ভাইয়ার ভাই। আমি অন্তরাকে সত্যি ভালোবাসি। এমন একজনকে যে কোনোদিন তোমাকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না। বাবা হওয়ার স্বাদ আমার সিয়াম আমাকে দিয়েছে, আর কাউকে চাই না আমি। সিয়াম যতই তোমাকে বাবা ডাকুক, সে তোমার নিজের ছেলে নয়, সেটা তুমিও জানো। আর বাকি সবাই আবেগের জীবন কাটে না হৃদয়। একটা সময় আবেগ ফুরিয়ে যায়, সামনে দাঁড়ায় কঠিন বাস্তবতা। অন্তরা শুধু আমার আবেগ নয় মা, শুধু আবেগ হলে হয়তো সময়ের সাথে হারিয়ে যেত, কিন্তু ভালোবাসা সময়ের সাথে হারায় না, বরং বাড়তে থাকে। আর ভাইয়া তার প্রমাণ। তুমি চাইলে রিয়াদের মতো হতে পারো না। একটা সময়ে গিয়ে তোমার মনে হবে এই ভালোবাসা থেকে বাবা ডাক শোনার আনন্দ বেশি। তখন অন্তরার কি হবে? পৃথিবীতে অনেক মানুষের সন্তান হয় না, তাতে কি তারা বাঁচে না? হয়তো বেঁচে থাকে, কিন্তু ভালোবাসা থাকে না। আর তারা ভাগ্যকে মেনে নেয়, কিন্তু তুমি নিজের ভাগ্য এমন করছো। আমি এত কিছু জানি না মা, আমার শুধু অন্তরাকে চাই, আর কিছু না।
কিন্তু আমি এমন কাউকে ছেলের বউ করতে পারবো না যে নাতি নাতনির মুখ দেখাতে পারবে না। মা, তুমি এই কথা বলছো? এটা আমি বিশ্বাস করতে পারছি না। এখানে অন্তরার কি দোষ তুমি বলো? ওর জীবনটা এমন হওয়ার পিছনে আমার মতো একজন পুরুষ দায়ী, তোমার মতো কোনো একজন শাশুড়ি নামের মহিলা দায়ী। ওর দোষ কোথায়? আমি ওর পাশে থাকবো, সে যাই হয়ে যাক। তবে তোমার থেকে আমি এটা আশা করিনি। ভেবেছিলাম তুমি অন্তত অন্তরার কষ্টটা বুঝবে, কিন্তু আমি ভুল। হৃদয় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল। আর হৃদয়ের মা পেছন থেকে রহস্যময় একটা হাসি দিল। কি যেন বলেছিলে শরীফ চৌধুরী, তোমার ছেলেরা তোমার মতোই হবে, কারণ তোমার রক্ত বইছে তাদের শরীরে। আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম, প্রমাণ করে দেব ওরা শুধু আমার সন্তান, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। ওরা ওদের মায়ের আদর্শে বড় হবে। আজ আমি চ্যালেঞ্জ জিতে গেছি। আমার 2 সন্তানকে আমার শিক্ষায় বড় হয়েছে। ওরা তোমার সম্পূর্ণ বিপরীত মেরু। কি হলো, এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আমাদের মেয়েটা ধুকে ধুকে মরছে আরাফের মা। সত্যি তো, ওর একটা প্রশ্নের উত্তর আজ আমাদের জানা নেই। শেষ হয়ে যাচ্ছে মেয়েটা, আর এই সব কিছুর জন্যই আমরা দায়ী। দায়ী এই সমাজ নামক বিষাক্ত তীরের আঘাত, যার ছোড়া তীরে ধুকে মরছে আমাদের মেয়ের সাথে আমরা। কি করতে পারি এখন বলো? তোমরা নয়, সব কিছুর জন্য আমি দায়ী। বিয়ে দেওয়ার আগে যদি মেয়েটাকে নিজের দায়িত্ব নেওয়ার যোগ্যতা অর্জন করতে দিতাম, তাহলে মানুষ আড়ালে কিছু বললেও সামনে কিছু বলার সাহস করতো না। জীবনে এই লড়াইটা অন্তরার হয়তো একটু সহজ হতো। ঠিক বলেছ। ডিভোর্স অনেকটা মানুষের ভাগ্য, কিন্তু আত্মনির্ভরশীল হওয়ার আগেই মেয়েকে বিয়ে দেওয়াটা সম্পূর্ণ আমাদের ভুল। আত্মনির্ভরশীল হলে অন্তত কোনো ডিভোর্স বা বিধবা মেয়েকে কারো সংসারে বোঝা হতে হয় না, নিজের দায়িত্ব নিজে নিতে পারে। আর সবচেয়ে বড় ভুল হয়েছে বিয়ের আগে ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ না নেওয়া। যার হাতে নিজের কলিজা তুলে দেব তার সম্পর্কে না জেনে অন্ধের মতো বিশ্বাস করি আমার মেয়ে ভালো থাকবে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। এখন আর এই ভুল শুধরানোর সুযোগ নেই আমাদের। তবে এবার আর একই ভুল করব না। এখন ঘুমাবো, চলো, অনেক রাত হয়েছে। যেদিন অন্তরাকে এই বাড়িতে ফেরত নিয়ে এলাম সেদিন থেকেই এই চোখের ঘুম হারিয়ে গেছে। সকালে আবার কাজে যাবে, এখন চলো। চলো। অন্তরা তাড়াতাড়ি বের হ, জ্বর চলে আসবে। এই রাতের বেলায় কত গোসল। ও সরি, কত কান্না করবি? বের হ বলছি, না হলে দরজা ভাঙবো। আসছি, আমার ড্রেসটা দে। জ্যোতি অন্তরার একটা ড্রেস দিল। অন্তরা রীতিমতো শীতে কাঁপছে, তাড়াতাড়ি চেঞ্জ করে বের হলো। এখন কেন শীতে ঠকঠক করে কাঁপছিস? এই রাতের বেলায় কেউ শাওয়ার নেয়? কান্না করবি ভালো কথা, পানির ট্যাপ ছেড়ে নিলেই হতো, শাওয়ার কেনই ছাড়তে হলো? জ্যোতি, শেষ হয়েছে তোর মজা করা? হ্যাঁ শেষ। আমি বুঝি না, একটা সিরিয়াস টাইমে তোর ফান করার কথা মাথায় আসে কি করে? তুই তো জানিস আমি এমনই। জানি। আজকে অনেকগুলো বাসার খোঁজ নিলাম, কিন্তু একা মেয়ে বলে বাসা ভাড়া দিতে চাইছে না। আর বাবাও নাকি মাকে বলেছে তাদের একটা মেয়ে আছে, সেটা ভুলে যেতে। মা ফোন করেছিল বাবাকে লুকিয়ে। জ্যোতির কথা শুনে মুখটা কালো হয়ে গেল, কানে বাজতে লাগলো ভাইয়া ভাবির কথাগুলো। আমিও বাসায় থাকবো জ্যোতি, আর একটা জব করব। নিজের দায়িত্ব নেওয়ার সময় হয়ে গেছে। আমি কারো বোঝা হয়ে বাঁচতে চাই না। কি পাগলের মতো কথা বলছিস? আঙ্কেল আন্টি তোকে যেতে দেবে নাকি? অনেক বেঁচেছি তাদের ইচ্ছায়, তাদের পছন্দে অপছন্দে। এবার নিজের মতো বাঁচার সময় হয়েছে। আমার জীবন আজ থেকে আমার কথায় চলবে। কিন্তু কোনো কিন্তু নয়। আগামীকাল তুই অফিসে যা। আমি অনলাইন আর পত্রিকা দেখে কিছু বাসা সিলেক্ট করছি। পরশু শুক্রবার আছে, তুই আর আমি দেখতে যাব। আমি বিয়ে করব না আবার, আর না এই বাড়িতে আর থাকবো। হৃদয়ে তোকে সত্যিই ভালোবাসে অন্তরা। সবার ভাগ্য তোর মতো হয় না রে। তোর কষ্টের পর সুখ হয়তো হৃদয় ভাইয়ের রূপে পাঠিয়েছে আল্লাহ তাআলা। হৃদয় ভাইকে মেনে নেওয়ার মানে নিজেকে স্বার্থপর প্রমাণ করা, যা আমি কোনোদিন হতে দেব না। অনেক কথা শুনেছি, কিন্তু আর না। আর তোর ওই হৃদয় ভাইয়ার ভালোবাসা একসময় ফুরিয়ে যাবে। সন্তান না দিতে পারায় তার কাছেও তখন বেশি হয়ে যাব। একটা সুযোগ দিয়ে দেখ। অন্তরা সবার জীবনে দ্বিতীয় সুযোগ আসে না, তোর জীবনে এসেছে, সুযোগটা কাজে লাগা। আমি এত কথা শুনতে চাই না জ্যোতি, ঘুম পাচ্ছে। তোর ঘুম পেলে তুইও ঘুমা। হ্যাঁ ঘুমাচ্ছি।
কোনো বাধা নেই। কেন চলে গেলে সিয়া, কেন? ছাদে এসেছিলাম সিয়ামের কাছ থেকে, এসে দেখি ভাইয়া ভাবির নাম ধরে চিৎকার করে কাঁদছে ভাইয়া, তাই আর থাকতে পারলাম না, চোখ মুছতে মুছতে চলে এলাম ছাদ থেকে। সিয়া, তোমার মনে আছে আজ আমাদের প্রথম দেখা হয়েছিল? রোজ বিকেলে পার্কে হাঁটতে যাওয়ার অভ্যাস ছিল আমার, সেদিনও গিয়েছিলাম। দেখাটা কেমন অদ্ভুতভাবে হয়েছিল, তাই না? আমি কেবল পার্কে ঢুকেছিলাম, তুমি বলেছিলে এক্সকিউজ মি। একটা মিষ্টি গলার আওয়াজ শুনে পেছনে ফিরলাম। জান্নাতের কোনো হোর মনে হয় মাটিতে নেমে এসেছে। অসম্ভব সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। কাজল কালো চোখ, মায়াবী মুখ, গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি। আগে কখনো কোনো মেয়েকে এভাবে খেয়াল করিনি আমি। মানতে হবে, কণ্ঠের সাথে দেখতেও মিষ্টি। নিজেকে তাড়াতাড়ি সামলে নিলাম। ইয়েস ক্যান ইউ হেল্প মি? ইয়েস। আসলে এই বাচ্চাটার আজ একটাও ফুল বিক্রি হয়নি, কিন্তু ওর মা নাকি অসুস্থ আর ওর খুব টাকার দরকার। আসলে আমার কাছে টাকা নেই, পার্সটা কোথায় হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। ওহ, বুঝলাম, কিন্তু আমি কি করতে পারি এখন? আপনি যদি ওর ফুলগুলি কিনে নিতেন তাহলে খুব ভালো হতো। ওহ, এই ব্যাপার। ওকে, আমি দেখছি। বাচ্চাটার সামনে হাঁটু গিরে বসলাম। তোমার কাছে কয়টা ফুল আছে কিউটি? 20টা। কয় টাকা করে বিক্রি করো একটা? 10 টাকা। আচ্ছা, তাহলে সবগুলো ফুল নিলে কত টাকা দিতে হবে তোমাকে? 200 টাকা দিলেই হবে। ওকে, এই নাও টাকা। এটা তো 1000 টাকার নোট, আমার ফুলের দাম তো এত না। ফুলের কোনো মূল্য ঠিক করা যায় না কিউটি, এর মূল্য আমাদের সাধ্যের বাইরে। ফুল মানে হচ্ছে ভালোবাসা, যা কখনো টাকা দিয়ে কেনা যায় না। তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে। বাচ্চাটা ফুলগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। উঠে দাঁড়িয়ে পেছন ফিরে তাকাতেই দেখি যে আমাকে ডেকেছিল সে মেয়েটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক্সকিউজ মি? হ্যাঁ, জি বলুন। আপনার নামটা কি? সিয়া, সিয়া আফরোজ। নাইস নেম। তো মিস সিয়া, এই ফুলগুলো আপনি রাখুন। আপনার ফুল আমি কেন নিব? ফুলগুলো আপনার বলাতেই কিনেছি আমি, আর ফুল দেওয়ার মতো মানুষ আমার নেই। মানেই আপনার? এমন তো নয়, ফুল শুধু গার্লফ্রেন্ডকেই দিতে হবে। গোলাপে আমার মায়ের অ্যালার্জি। ও, ফুলগুলো আপনি নিয়ে যান, না হলে আমি ফেলে দিচ্ছি। আরে না না, এত সুন্দর ফুল ফেলে দিবেন কেন? আমি নিয়ে নিচ্ছি। ওকে, তখন ফুলগুলো মেয়েটার হাতে দিলাম। ধন্যবাদ। মুচকি হেসে চলে আসতে গিয়ে থেমে গেলাম। মিস সিয়া, জি। আপনি এখন বাড়ি যাবেন? হ্যাঁ যাব, কেন বলুন তো? আপনি তো আপনার পার্স হারিয়ে ফেলেছেন, যাবেন কি করে? আমার বাসা এখান থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে যেতে পারবো। 1 মিনিট। এই রিক্সা। আরে লাগবে না। উঠে পড়ুন, মামা ওনাকে ঠিকমতো নামিয়ে দিয়েন। এই নিন ভাড়া। আরে এটা দিতে হবে না, আমি বাসায় গিয়ে দিয়ে দিব। আবার দেখা হলে না হয় ফেরত দিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বিনিময়ে শুধু মুস্কি একটা হাসি দিলাম। রিক্সা চলতে শুরু করলে আমি সামনে তাকালাম। চেহারা সুন্দর হওয়ার সাথে মনটাও খুব কম মানুষের সুন্দর হয়। ছেলেটা দেখতে যেমন রিয়াল হিরো, মনটাও রিয়াল হিরোর মতো। এই যা, নামটাই তো জানা হলো না। অনেকটা পথ চলে এসেছি, এখন ফিরে গিয়ে নাম জিজ্ঞেস করলে পাগল মনে করবে। ধুর, হাতে থাকা ফুলগুলোর দিকে তাকালাম, মুখে মুচকি হাসি রেখা ফুটে উঠল। এভাবেই প্রথম দেখা হয়েছিল আমাদের, তাই না সিয়া? আজও মনে হয় এই তো সেদিনের কথা। কিন্তু দেখো, আজ তুমি আমার পাশে নেই। আবার 5 দিন পর সেই পার্কে দেখা হয়েছিল তোমার সাথে। তুমি বাচ্চাদের সাথে কি যেন খেলছিলে। আমি তোমাকে দেখে কাছে গিয়ে তোমার নাম ধরে ডাকলাম। তুমি আমাকে দেখে কি অবাক আর খুশি হয়েছিলে তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। রিক্সা ভাড়ার 20 টাকা ফেরত দিলে আমায়, চকচকে 20 টাকার একটা নোট। তুমি জানো, আজও সেটা আমার মানিব্যাগে আছে। দেখাচ্ছি, দাঁড়াও। মানিব্যাগ থেকে নোটটা বের করে বুকের সাথে চেপে ধরলাম। মনে হচ্ছে
সিয়াকেই বুকে জড়িয়ে আছে। চোখের পানি মুছে ছাদের দোলনায় শুয়ে পড়লাম। আজ সিয়ার কাছেই ঘুমাবো। আকাশের ওই তারাগুলোর মাঝে আমার সিয়াও যে আছে। ঘুম ভাঙলো চোখে রোদের তীব্র আলো পড়ায়। অনেক বেলা হয়ে গেছে মনে হয়, জানালা দিয়ে রোদ এসে পড়ছে চোখে। ঘড়িতে তাকিয়ে দেখি 9:30। এত বেলা হয়ে গেছে, কেউ ডাকলো না কেন? শরীরটা বড্ড দুর্বল লাগছে। কিন্তু কেন আজ ভার্সিটি যাওয়া হলো না? তুই উঠেছিস? ফ্রেশ হয়ে আয়, খেয়ে ওষুধ খেয়ে নে। কিসের ওষুধ খাবো? সে কি তুই জানিস না? রাতে তোর ধুম জোর হয়েছিল, জ্যোতি তো বই পেয়ে গিয়েছিল, পরে আমাকে ডেকে আনে। মেয়েটাও সারা রাত জেগেছিল তোর পাশে, সকালে অফিসে গেছে। ও ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে নাস্তা করে ওষুধ খেয়ে নিলাম। শরীর খুব দুর্বল লাগছে। ভাবি আমাকে দেখে উঠে চলে গেল। কিছুদিন ধরেই ভাবি আমাকে এড়িয়ে চলছে। ভাইয়ার জন্য সামনাসামনি কিছু বলতে পারে না, কিন্তু সে আমাকে সহ্য করতে পারছে না। সেটা তার ব্যবহার দেখেই বুঝতে পারছি। মাও বুঝতে পারছে, কিন্তু সে কি বা বলবে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমে এসে আবার শুয়ে পড়লাম। সকাল 9টা থেকে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। এখন বাজে সকাল 10টা। ক্লাসও শুরু হয়ে গেছে, কিন্তু অন্তরার দেখা নেই। ও কি তাহলে আজ আসবে না? কিন্তু কি হয়েছে ওর? ও তো এমনি এমনি ভার্সিটি মিস করে না। তাহলে যদিকে একটা কল দিয়ে দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি এখন কোথায়? আমি তো অফিসে চলে এসেছি। কেন ভাইয়া? না মানে অন্তরা কি আজ ভার্সিটি আসবে না? ভাইয়া, ওর তো রাতে অনেক জ্বর হয়েছিল, ভার্সিটি কিভাবে আসবে? কি বলো? আবার জ্বর কিভাবে বাঁধালো? রাত বেরাতে ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিলে আর কি হবে? কি বললে বুঝতে পারছি না। সে অনেক কথা ভাইয়া, ও আজ আসবে না। আচ্ছা ঠিক আছে, রাখছি। ঠিক আছে। 1 মিনিট। জি ভাইয়া। অন্তরার ফোন নাম্বারটা দাও তো। ওকে, 016। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। নীলা, তোমার সাহস হয় কি করে আমার মায়ের সাথে খারাপ বিহেভ করার? আমার সাথে একদম উঁচু গলায় কথা বলতে আসবে না। তোমার মা জানে আমি ছোট মাছ খাই না, তবু উনি শুধু সেই মাছ ছাড়া আর কিছুই রান্না করেনি। তোমার লজ্জা করে না একজন অসুস্থ মানুষকে নিয়ে রান্না করিয়ে খেতে? হ্যাঁ, নিজের কাজ নিজে করতে নিতে পারো না? আমাকে কি তোমার কাজের লোক মনে হয়? আমার মাকে কি তোমার কাজের লোক মনে হয়? নিজের বাড়ির কাজ করলে কেউ কাজের লোক হয় না। বাহ, খুব ভালো। তুমি বাড়ির কাজ করলে কাজের লোক হয়ে যাবে, আর মা বাড়ির কাজ করলে সে কাজের লোক হবে না। দেখো আরিয়ান, আমি তোমার সাথে একদমই লাগতে চাইছি না। তোমায় লাগতে বলেছে কে? আগামীকাল থেকে নিজের কাজ নিজে করবে। তোমার জন্য আমার 2 বোন আসা বন্ধ করে দিয়েছে। তুমি এখন আমার মাকেও জড়াতে চাইছো? একদম বাজে কথা বলবেন আরিয়ান। আমি তোমার বোনদের আসতে মানা করেছি নাকি? তারা নিজেরাই আসে না। উঠতে বসতে তাদের অপমান করলে আসবে কি করে? যে যা যোগ্য আমি তার সাথে সেই ব্যবহারই করি। আর তোমার মায়ের এত অসুবিধা হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। দিল, আমি থাপ্পড় দেওয়ার জন্য হাত উপরে তুলি। একদম না। বারবার ভুলে যাও কেন? আমি অন্তরা নই, আমি নীলা। আমার গায়ে হাত তোলার সাহস হয় কি করে তোমার? ভালো আছি, ভালো থাকতে দাও, না হলে মা ছেলে দুজনকে বাড়ি থেকে বের করে দিব। ভুলে গেছো এ বাড়িটা এখন আমার নামে, আর আমার একটা কলে তোমার চাকরি চলে যাবে, সেটাও মনে রেখো। কেন এসব করছো নীলা? তোমাদের মতো মানুষদের কন্ট্রোলে রাখার এর থেকে ভালো উপায় আমার জানা নেই। এসব না করলে আমাকেও অন্তরের মতো অত্যাচার সহ্য করতে হতো। আরিয়ান নীলার দিকে তাকিয়ে চলে গেল রুম থেকে। আজকে বাসায় বসে আছি, তাই অনলাইন আর পত্রিকায় কিছু বাসার খোঁজ নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? কেমন আছো? কে? চিনতে পারছো না? হৃদয় ভাইয়া? হুম। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? একটু বেলকনিতে আসবে? কি? একটু বেলকনিতে আসো। আপনি কোথায় এখন? তোমার বাসার সামনে। কি? আপনি এখনই চলে যান, লোকে কি বলবে? তুমি বেলকনিতে আসো, তোমাকে একবার দেখেই চলে যাব। আপনি কি পুরোপুরি পাগল হয়ে গেলেন? তুমি শুধু শুধু কথা বাড়াচ্ছ।
একবার এলেই তো হয়ে যায়। প্রতিবেশী কেউ দেখলে আমার নামে আবার কোনো কাহিনী বানাবে তার ঠিক নেই। আপনি প্লিজ চলে যান। তোমাকে একবার না দেখে যাব না আমি, সারাদিন দাঁড়িয়ে থাকবো দরকার হলে। উফ, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। আমি পাগলই। একটা ওড়না দিয়ে মুখ ঢেকে ভালো করে ফোনটা কাটিনি। ফোন হাতে নিয়ে তারপর ব্যালকনিতে গেলাম। তাদের বাসাটা দোতলা, সব রুমের ব্যালকনি বাড়ির পেছন দিকে। সব ব্যালকনি থেকেই রাস্তা দেখা যায়। রাস্তাটা বাড়ির পেছনের দিকে গেছে। হৃদয় দাঁড়িয়ে আছে গাড়িতে এক হাত ভর দিয়ে, সব ব্যালকনিতে দেখছে। আমার রুম কোনটা জানে না, তাই হয়তো। আপনি কেন এসেছেন এখানে? বাড়িতেও মুখ ঢেকে রাখো নাকি? এটা আমার প্রশ্নের উত্তর নয়। জ্বর বাঁধালে কিভাবে? আমার জ্বর আপনি জানলেন কিভাবে? ভালোবাসলে ভালোবাসার মানুষের সব এমনি জানা যায়। হেয়ালি না করে বলুন কিভাবে জানলেন? ভার্সিটি গিয়েছিলাম, 1 ঘন্টা অপেক্ষা করলাম, কিন্তু তোমার দেখা নেই, তাই জ্যোতিকে কল দিয়েছিলাম। কিন্তু এখানে কেন এসেছেন? তোমার জ্বর শুনে আর না দেখে মন মানছিল না। কেমন আছো এখন? যার জ্বর তাকে দেখতেই তার বাসায় যান নাকি? তা কেন যাব? তাহলে আমাকে কেন দেখতে এসেছেন? সেটা তুমি ভালো করেই জানো। কেন পাগলামি করছেন আপনি? আমার থেকে 1000 গুণ সুন্দরী আপনার জন্য বসে আছে। তাদের ফেলে আমার মতো ডিভোর্সি একটা মেয়ের জন্য কেন এমন করছেন? যে কিনা কোনো দিন আপনাকে বাবা ডাক শোনাতে পারবে না, যে কিনা সমাজের চোখে বন্ধ্যা, ডিভোর্সি। অন্তরা, কেন সত্যি কথা শুনতে তেতো লাগলো? এই কথাগুলো আমার রোজ শুনতে হয়, রোজ। কখনো বাইরের মানুষের কাছে, আবার কখনো আপন মানুষের কাছে। অন্তরা, আমি শুধু তোমাকে একবার দেখতে এসেছি, শুধু নিজের মনের শান্তির জন্য। দূরে দাঁড়িয়ে 2 মহিলা অন্তরা আর হৃদয়কে পর্যবেক্ষণ করছে। আরে এই ছেলেটা কি গো? জানি না তো, অনেক সময় হলো, এখনো দাঁড়িয়ে আছে দেখছি। ও মা, দেখো অন্তরা দাঁড়িয়ে আছে না? এই ছেলেটার দিকেই তো তাকিয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ গো, তাই তো মনে হচ্ছে। ফোনে কথা বলছে এভাবে। হাই কপাল, কালে কালে আর কত কি যে দেখতে হবে। দেখো গিয়ে এই ছেলের জন্যই স্বামীর ঘাড়ে দোষ চাপিয়ে ডিভোর্স দিয়েছে কিনা। সে যাই বলো, ছেলেটা দেখতে কিন্তু ওর আগের স্বামীর থেকেও অনেক বেশি সুন্দর। তাই হয়তো এই ঘাটে নৌকা ভিড়িয়েছে। ছেলের বয়সও তো কম, ওর সাথে মিলবে ভালো। কি যে বলো না, এমন সুন্দর ছেলের পাশে শুধু আমার মেয়ের মতো সুন্দরী কুমারী মেয়েই মানায়। এই অন্তরা তো ডিভোর্সি, সাথে বন্ধাও। তা অবশ্যই ঠিক বলেছ। ছেলেটা মনে হয় অন্তরার সম্পর্কে সব জানে না। জেনে শুনে এমন মেয়ের সাথে কেউ কথা বলে? কি হলো বলো, ওষুধ খেয়েছো? আপনি? ওকে, রেডি হয়ে নিচে আসো, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। হায় আল্লাহ, ওই আন্টিরা হৃদয় আর আমার দিকেই তাকিয়ে আছে। কি মনে করছে আল্লাহ জানে। আমি ওষুধ খেয়ে নিয়েছি, এখন ঠিক আছে আমি। দয়া করে আপনি এবার যান এখান থেকে, আমি আপনার পায়ে পড়ছি। তুমি? প্লিজ, আমি হাত জোর করছি। ওকে, আমি আসছি, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হৃদয় গাড়িতে উঠে আবার অন্তরার দিকে একবার তাকিয়ে চলে গেল। অন্তরা হাফ ছেড়ে বাঁচল। রুমে যাওয়ার জন্য ঘুরতে গিয়েও ঘুরল না। না না, এখনই রুমে যাওয়া যাবে না। আমি এখনই রুমে চলে গেলে আন্টিরা শিওর হয়ে যাবে হৃদয় আমার সাথে দেখা করতে এসেছিল। কি হলো ব্যাপারটা? স্যার নাকি প্রতিদিন সকাল 9টায় চলে আসে, আজ 10টার বেশি বাজে, এখনো এলো না। অফিসে এসে তিশা নামের আপুর কাছ থেকে কাজ বুঝে নিয়েছি, কাজ খুব একটা কঠিন না। যদি এসব ভাবতে ভাবতে রিয়াদ অফিসে ঢুকলো গম্ভীর মুখে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের কেবিনে চলে গেল। জ্যোতি, যাও, স্যারের কতগুলো মিটিং আছে, কোথায় আর কার সাথে তা জানিয়ে এসো। ঠিক আছে ম্যাম। আমাকে আপু বললেই হবে, এটাই আমাদের দুজনের জন্যই কমফোর্টেবল। ওকে আপু। এখন যাও। যেভাবে মুখ ফুলে আছে, যেতে ভয় করছে, তাও ধীরে ধীরে গেলাম। মে আই কাম ইন স্যার? কাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কিছু বলবে? স্যার, আজকে আপনার 4টা মিটিং আছে, একটা মিটিং খুব ইম্পর্টেন্ট। ক্যান্সেল করে দাও, আমি আজ কোনো মিটিং করতে পারবো না। স্যার, একটা মিটিং জাপানি ক্লায়েন্টের সাথে, তারা চলে এসেছে মিটিং এর জন্য।
আর তিশা আপু বলল মিটিংটা কোম্পানির জন্য অনেক ইম্পর্টেন্ট। আমার থেকে বেশি বলছো তুমি? একদিনও হয়নি, এখনই তোমার থেকে আমাকে জানতে হবে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা না। সরি স্যার, কিন্তু আমি তো বলিনি। তিশা আপু। হট? কি তিশা আপু? সিনিয়রদের সম্মান করতে জানো না? তিশাকে ম্যাম বলবে, বুঝতে পারছো? জি স্যার, সরি। এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও চোখের সামনে থেকে। জি স্যার, যেতে গিয়েও থেমে গেলাম। স্যার, আপনার কি মন খারাপ? আপনার চোখ মুখ ফুলে আছে কেন? দ্যাটস নান অফ ইউর বিজনেস। ইটস নট পার্ট অফ ইউর জব। গো টু ইউর ওয়ার্ক। এই কথায় এতটা রেগে যাবেন আমি বুঝতেই পারিনি। ভয়ে থরথর করে কাঁপছি আমি। দৌড়ে পেরিয়ে আসলাম। তিশাপুর সামনে গিয়ে ডকডক করে গ্লাসের সব পানি খেয়ে নিলাম। কি হয়েছে জ্যোতি? স্যার কিছু বলেছে? সব মিটিং ক্যান্সেল করে দিতে বলেছে। কি? এত ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করতে বলছে? আর কিছু না বলেই নিজের ডেস্কে গিয়ে বসে পড়লাম। চোখ ভরে আসছে পানিতে। জীবনের প্রথম কেউ আমার সাথে এমন বিহেভ করছে, তাও নিজের ভালোবাসার মানুষ। একতরফা ভালোবাসা খুব কষ্ট দেয়, কখনো মুখ ফুটে বলাও যায় না, আবার চেপে রাখাও কষ্টকর। অপরজনের থেকে কিছু প্রত্যাশা করা নেহাত বোকামি ছাড়া কিছুই না, কিন্তু মন সেটা মানতে নারাজ। সারা জীবন কি এই কষ্ট সহ্য করতে হবে? হ্যালো। তাড়াতাড়ি চোখ মুছে সামনে তাকালাম। হ্যালো, আমি তনয় হাসান, এই কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তোমার নামটা? জ্যোতি। জ্যোতি ইসলাম। জ্যোতি, তোমার কি মন খারাপ? নো স্যার, আই এম ওকে। ফর্মালিটির দরকার নেই, এখানে সবাই আমার ফ্রেন্ডের মতো। এখন বলো, মন কেন খারাপ? মন খারাপ না তো। তুমি রিয়াদের নতুন বিয়ে, ও হয়তো তোমার সাথে রাগ দেখিয়েছে। ওর কথায় কিছু মনে করো না। ওর সবসময় মেজাজ চড়া থাকে, বুঝে শুনে কথা বলবে ওর সাথে। ও যখন নিজের ভুল বুঝতে পারে তখন নিজে থেকেই সরি বলবে, তাই মন খারাপ করো না। জি স্যার। আমি রিয়াদের বন্ধু, তাই ওর সম্পর্কে আমার থেকে বেশি কিছু কেউ হয়তো জানে না। এখনো মন খারাপ? না। ওকে, দাঁড়াও, তোমাকে একটা জোকস শোনাই। জ্যোতির উত্তরের অপেক্ষা না করে তনয় জোকস বলতে লাগলো, আর জ্যোতি তা শুনে খিলখিল করে হাসছে। আজ সিয়ার স্মৃতি বড্ড তাড়া করে বেড়াচ্ছে। কিছুতেই সিয়াকে ছাড়া কিছু ভাবতে পারছি না। সেই পার্কে সিয়াও রোজ বিকেলে আসতো, তারপর কিভাবে ওর সাথে বন্ধুত্ব হয়ে গেল বুঝতেই পারলাম না। একসাথে পার্কে বসে বাদাম খাওয়া, একসাথে পাশাপাশি হাঁটা, মাঝে মাঝে পার্কের ছোট বাচ্চাদের সাথে দুজনেই খেলতাম। দিনগুলো চাওয়ার থেকেও ভালো যাচ্ছিল, কিন্তু একদিন। রিয়াদ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মজা করছো তুমি? এটা আমার কাছে মজা করার বিষয় না রিয়াদ। বিয়ে কবে? এই মাসের 12 তারিখ। কংগ্রেচুলেশন, উইশ ইউ এ হ্যাপি লাইফ। আমার একটা কাজ আছে, আমি আসছি। ঠিক আছে। রিয়াদ চলে গেল, আর শিয়া রিয়াদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। হয়তো শুধু আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি বাসনি। আমারই বুঝতে ভুল হয়েছে, কিন্তু আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। ওর বিয়ের কথা শুনে এত কষ্ট কেন হচ্ছে? দম বন্ধ হয়ে আসছে। আজ 5 দিন হলো সিয়া পার্কে আসছে না, কলও ধরছে না। আমার মনে হচ্ছে এবার দম বন্ধ হয়ে মারা যাব। খাওয়া ঘুম সব বাদ দিয়ে দিনরাত সিয়াকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু তার কোনো খবর নেই। ছন্নছাড়া হয়ে বাড়ি গেলাম। রিয়াদ, কোথায় গিয়েছিলে তুমি, আর তোমার এই অবস্থা কেন? রিয়াদের মা সোফায় বসেছিল। রিয়াদ ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে পা জড়িয়ে ফ্লোরে বসে কোলে মাথা রাখলো। কি হয়েছে আমার বাবাটার? তুমি না আমাকে সব বলো। মা, আমি সিয়াকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। সিয়াকে? প্রথম থেকে সব মাকে খুলে বললাম। তুমি রুমে যাও, আমি দেখছি। এরপর মা কথা বলেছিল সিয়ার বাবার সাথে। সিয়ার বাবাও রাজি হয়ে যায়। বিয়ের সময়ও সিয়া জানতো না ওর বিয়ে আমার সাথে হচ্ছে। সারপ্রাইজ দেব বলে কাউকে জানাতে দেইনি, কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ালো। অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে ভেবে সিয়া ঘুমের ওষুধ খেয়ে নেয়,
কিন্তু একজন দেখে ফেলে আর হাসপাতালে নিয়ে যায় তাড়াতাড়ি। আমাদের বিয়েও হাসপাতালেই হয়, কিন্তু বিয়ের পর 7 দিন সিয়ার সাথে আমি কথা বলিনি। পরে সারপ্রাইজ দিয়ে প্রথম ভালোবাসিও বলেছিল আমাকে। দিনগুলো এখনো আমার চোখে ভাসে। মে আই কাম ইন স্যার? কাম। এই ফাইলটাতে আপনার একটা সিগনেচার লাগবে। মাথা নিচু করে ফাইলটা এগিয়ে দিলাম। সরি। ওনার কথা শুনে ওনার দিকে তাকালাম। সরি, আসলে তখন এমনিই ভালো লাগছিল না, আর আমাকে প্রশ্ন করা আমার পছন্দ না। আমি কিছু মনে করিনি। থ্যাঙ্কস। মা, আসছি। আজ তো শুক্রবার, দুজনে কোথায় যাচ্ছিল? একবার জ্যোতিদের দিকে তাকালাম, ভাড়া বাসা খুঁজতে। জ্যোতি, তুমি একবার তোমার বাবার কাছে ক্ষমা চেয়ে দেখো। বাসা শুধু ওর জন্য নয়, আমার জন্যও দেখতে যাচ্ছি। আমি ঠিক করেছি জব করব আর জ্যোতির সাথেই থাকবো। কি বলছিস এসব? তুই পাগল হয়ে গেছিস? না মা, পাগল হইনি। আর কতদিন তোমাদের উপর বোঝা হয়ে থাকবো? আর এখন আবার বিয়ে আমি করতে পারবো না। ঠিক আছে, বিয়ে করতে চাস না? করতে হবে না, কিন্তু এটা কেমন পাগলামি? কোনো পাগলামি না, এটাই ঠিক হবে সবার জন্য। তুই পাগল হয়ে গেছিস? সমাজের মানুষ কি বলবে? বাবা ভাই দুজন মিলে একটা মেয়ের দায়িত্ব নিতে পারলো না? এ কেমন বাবা মার, আর কেমন ভাই? সমাজ সমাজ সমাজ, এই সমাজ ছাড়া আর কিছু ভাবো তোমরা? এটা করলে মানুষ কি বলবে, ওটা করলে মানুষ কি বলবে, এর বাইরে তোমাদের মাথায় কিছু আসে? আর রইল বাবা আর ভাইয়ার কথা। একটা মেয়ে তার বাবার কাছে ততক্ষণ রাজকন্যা থাকে যতক্ষণ তার বিয়ের বয়স না হয়, আর ঠিক তখনই একটা ভাইয়ার আদরের বোন থাকে। যখন একটা মেয়ের বিয়ের বয়স হয়ে যায় তখন সেই মেয়ে তার বাবা আর ভাইয়ের কাছে একটা দায়িত্ব হয়ে যায়। যতদিন না কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে পারছে তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। আর যখন একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর বাবা ভাইয়ের কাছে ফেরত আসতে হয় তখন সে শুধুমাত্র একটা বোঝা হয়ে দাঁড়ায়, শুধুমাত্র বোঝা। আর আমি কারো বোঝা হতে চাই না। কথাগুলো বলতেই দু চোখের পানি ভরে উঠল। কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কেন এখানে? আরাব আর মিমি দুজনেই বের হয়ে আসলো রুম থেকে। দেখো বাবা, অন্তরা কি বলছে এসব? কি বলছে? ও নাকি জ্যোতির সাথে কোনো ভাড়া বাসায় থাকবে আর নিজের খরচ চালাতে কোথাও চাকরি খুঁজে নেবে। সত্যি? মিমি। মিমি মাথা নিচু করে ফেললো আরাবের রক্ত লাল চোখ দেখে। অন্তরা, এসব কি শুনছি আমি? কথা বলছিস না কেন অন্তরা? এটাই ঠিক হবে ভাইয়া, আর কোনো ঝামেলা হবে না, অশান্তি হবে না। তুই কি নিজের ভাইকে এতটাই অপদার্থ মনে করিস যে নিজের কলিজার টুকরো বোনের জন্য দুবেলা ডাল ভাত জোগাড় করতে পারবে না? এসব কি বলছিস ভাইয়া? সেদিন তোর জীবন নষ্ট হওয়া থেকে আটকাতে পারিনি বলে এখনো রেগে আছিস আমার ওপর? না ভাইয়া, সেসব কিছু না। দেখ, রোজ রোজ আমাকে নিয়ে কিছু না কিছু অশান্তি হচ্ছে। এসব থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই। সেদিন আবার করার কিছুই ছিল না, তাও যতটা পেরেছি চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারিনি। কিন্তু এখন আর সেই দুর্বল আরব নই আমি। নিজের বোনের দায়িত্ব নেওয়ার যথেষ্ট ক্ষমতা আমার আছে। আর এই বাড়িতে আমার বোনকে নিয়ে কারো সমস্যা হলে দরজা খোলা আছে, বের হয়ে যেতে পারে। আমি তেমন ছেলে নই বউয়ের আঁচল ধরে ঘুরবো। এই বাড়িতে থাকতে হলে আমার কথাই চলতে হবে। ভাইয়া, তুই এসব কাকে বলছিস বুঝতে পারছি, কিন্তু ভাবি আমাকে কিছু বলেনি। বলার যাতে সাহস না করে তাই আগেই সতর্ক করে দিলাম। তুই এখন রুমে যা, এ নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবি সেদিন আমি নিজে দিয়ে আসবো সেখানে যেতে চাইবি। আর এই বাড়িতে অন্তরার বিয়ে নিয়ে আর একটা কথাও যেন আমি না শুনি। কিন্তু রুমে যা। আজ মনে হচ্ছে কেন আমার একটা বড় ভাই নেই। যদি থাকতো তাহলে হয়তো সেও এভাবে আমার পাশে দাঁড়াতো। কিন্তু সবার ভাগ্য অন্তরার মতো হয় না, সবার কপালে অন্তরার মতো ভাই জোটে না। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। মানুষটা প্রতি রাতে ডুকরে কান্দে। তোর এই অবস্থার জন্য নিজেকে অপরাধী মনে করে। শাস্তি সেও কম পাচ্ছে না রে মা, মাফ করে দে এ অপরাধী বাবাকে। এসব কি বলছো তোমরা? এখানে কারো কোনো দোষ নেই। আল্লাহ ভাগ্যে যা লিখে রাখে তাই হয়। তাহলে আর এসব পাগলামির চিন্তা ভাবনা কখনো মাথায় আনবি না। কিন্তু ভাইয়া, আমার জন্য তো যেতে হবে। তারও দরকার হবে না, আমি কাকাকে বুঝিয়ে বলেছি।
জ্যোতি। বাবা? বন্ধুর বাড়ি আর কতদিন থাকবি? বাড়ি চল। বাবা, তুমি আমাকে মাফ করেছো? তুই আমাদের একমাত্র সন্তান, তোর উপর কতদিন রাগ করে থাকবো? তুই যদি আগেই বলে দিতি বিয়ে করবি না, তাহলে এতটা রাখতাম না। এভাবে বিয়ের আগের দিন বিয়ে ভেঙে কতটা অপমানিত হতে হয়েছে তুই জানিস? তোর নামেও মানুষের বাজে কথা বলছিল, বাবা হয়ে কিভাবে সহ্য করব সেই সব, তাই রেগে গিয়েছিলাম। মাফ করে দাও, আর এমন ভুল হবে না। এবার যখন বলবি বাবা আমি বিয়ে করব, তখনই বিয়ের ব্যবস্থা করব। বাবা? চল এখন, তোমার জিনিসপত্র নিয়ে এসো। এখনই আসছি। দিনগুলো এইভাবেই কাটতে লাগলো। যত দিন যাচ্ছে হৃদয়ের পাগলামি বাড়ছে। অন্তরা মিমির ব্যবহার সহ্য করছে বাবা মা আর ভাইয়ের দিকে তাকিয়ে। আপনজনের ভালোবাসা থাকলে মিমির মতো একজনের অবহেলা অনায়াসে সহ্য করা যায়। জ্যোতি বাড়ি ফিরে গেলেও জব ছাড়েনি। জ্যোতির বিয়ের কথা আর বলে না তার বাবা মা। জ্যোতি রিয়াদের প্রতি দিন দিন আরো বেশি দুর্বল হয়ে পড়ছে। আর অন্যদিকে জ্যোতিকে নিয়ে স্বপ্ন দেখছে অন্য কেউ। জ্যোতি আবার মাঝে মাঝে ভার্সিটিতেও যায়, সে সুযোগ রিয়াদই দিয়েছে তাকে। অন্যদিকে আরিয়ানের প্রত্যেকটা দিন নরক করে তুলছে নীলা। দেখতে দেখতে হৃদয়েরও কানাডা যাওয়ার সময় হয়ে এলো, কিন্তু অন্তরাকে সে এখনো রাজি করাতে পারেনি। অন্তরা দাঁড়াও। কেন? কথা আছে তাই। এতদিনে আপনার কথা যেহেতু শেষ হয়নি, আর হবেও না কোনোদিন। তোমাকে আমি দাঁড়াতে বলেছি। আপনাকে আমি যেতে বলেছি। তুমি কি আমার ভালোবাসা কোনোদিনও বুঝতে পারবে না? আমিও যে আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু যতবার চাই আপনার কাছে যেতে ততবারই মনে পড়ে যায় আমি আপনাকে বাবা ডাক থেকে বঞ্চিত করছি, যার অধিকার আমার নেই। কি করব বলেন? সমাজের থেকেও এই কারণটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে, যে দেয়াল কখনো ভাঙা সম্ভব নয়। আপনি আমার থেকে দূরে চলে যান, এটাই ভালো হবে। আর মাত্র কয়েকটা দিন, আমি কানাডা চলে যাচ্ছি। অভিনন্দন, যার জন্য যাচ্ছেন তা সফল হোক। অন্তরা। কথা বলতে বলতে ভার্সিটির ভেতরে চলে এসেছি। হৃদয় আমার পেছনে আসছে আর কথা বলছে। সবাই যেন ফ্রিতে মুভি দেখছে। ম্যাডাম, প্রিন্সিপাল আপনাকে যেতে বলেছেন। আমাকে? জি। মা অন্তরাকে কেন ডাকছে? চলো আমিও যাচ্ছি। ম্যাডাম, অন্তরা আপাকে একা যেতে বলেছে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। অন্তরা। ওনার দিকে একবার তাকিয়ে দোতলায় যেতে শুরু করলাম। সিঁড়িতে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে উপহাসের দৃষ্টিতে তাকাচ্ছে। ছেলেকে তো হাত করেছো, এবার ছেলের মাকে হাত করতে পারবে তো? আরে দূর, হৃদয়কে কি দেখিয়ে পাগল করেছে এই ভালো জানে। না হলে এর মতো ডিফোজি বন্ধা মেয়ের পিছনে কেন ঘুরছে? সেখানে ভার্সিটির যে কোনো মেয়ে তার জন্য পাগল। হৃদয়ের মা কিন্তু হৃদয়ের মতন পাগল নয়। কোনো মাই তার অবিবাহিত ছেলের জন্য একজন ডিভোর্সি বন্ধা মেয়েকে মেনে নিবে না। দেখ গিয়ে ভার্সিটির থেকে বের করে দেয় কি না। দেখা যাক। আমরাও ফ্রিতে মুভি দেখি। পুরাতন মুভিতে এত ডায়লগ ছিল না। বামুন হয়ে চাঁদ ধরতে চাইলে যা হয়। এদের কথা বুকে বিচ্ছে তীরের মতো। যে কাজ আমরা করি তার জন্য কথা শুনলে মেনে নেওয়া যায়, কিন্তু বিনা দোষে এসব সহ্য করা অনেক কঠিন। তাও মুখ বুজে সহ্য করে নিলাম। ম্যামের রুমের সামনে এসে চোখ মুছে নিলাম। মে আই কাম ইন ম্যাম? ইয়েস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। একটা চেয়ার টেনে সামনে বসলাম। মা তুমি পতা আমার সাথে খেলো না। সিয়ামকে নিয়ে বাইরে যাও রূপা। আচ্ছা। সিয়াম অন্তরাকে ছেড়ে যাবে না। রূপা সিয়ামকে জোর করেই বাইরে নিয়ে গেল। কেমন আছো অন্তরা? আলহামদুলিল্লাহ। ভীষণ ভয় করছে। যা ইচ্ছা বলে অপমান করুক, শুধু ভার্সিটি থেকে যেন বের করে না দেয়। এখান থেকে বের করে দিলে কোথাও মুখ দেখাতে পারবো না, গলায় দড়ি দিয়ে মরতে হবে। কি ভাবছো এত? জি কিছু না ম্যাম। দেখো অন্তরা, আমি এখানে তোমাকে তোমার প্রিন্সিপাল হিসেবে নয়, হৃদয়ের মা হিসেবে ডেকেছি। কিছু কথা জানার ছিল। জি ম্যাম বলুন। হৃদয়কে তুমি ভালোবাসো? তোমার নিজের মৃত সন্তানের কসম করে বলো, মিথ্যা বলবে না। এই কোন বিপদে ফেললেন উনি আমাকে? নিজের মৃত সন্তানের কসম করে
মিথ্যা বলতে পারবো না আমি। আর সত্যি বললে যদি ভার্সিটি থেকে বের করে দেয়? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। জি। ভালোবাসো? দয়া করে আমাকে মাফ করে দিন। আমি ওনার জীবন থেকে অনেক দূরে চলে যাব, কখনো ওনার সামনেও আসবো না। আমি এসব ওনাকে কিচ্ছু বলিনি। আপনি ওনার বিয়ের ব্যবস্থা করুন, তাহলে আমাকে তাড়াতাড়ি ভুলে যাবে। আপনি চাইলে উনি কানাডা যাওয়ার আগে আমি বাড়ি থেকেই বের হব না, তবুও ভার্সিটি থেকে বের করে দিবেন না আমাকে। সমাজে মুখ দেখাতে পারবো না, গলার দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। প্লিজ মাফ করে দিন আমাকে। হাত জোর করে কান্না করতে করতে বললাম কথাগুলো। অবাক হয়ে দেখছি, কি বলছো এসব? এসব ওর মাথায় কে ঢুকিয়েছে? কি বলছো এসব? তোমাকে ভার্সিটি থেকে কেন বের করব? কে বলছে এসব তোমায়? দয়া করে বের করে দেবেন না আমায়। এমনি অনেক কথা শুনতে হয় আমাকে। এখন ভার্সিটি থেকে বের করে দিলে নতুন করে দাগ লাগবে আমার চরিত্রে। আর যাই হোক, চরিত্রহীনা হয়ে বাঁচতে পারবো না আমি। তুমি শান্ত হও, আমি এমন কিছুই করব না, ঠিক আছে? তুমি এখন যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখনো ভয় হাত পা কাঁপছে আমার। যদি বের করে দিত তাহলে কি করতাম আমি? না না, আজ থেকে হৃদয়ের সামনেও যাব না আমি। আর একবার কানাডা চলে গেলে হয়তো ভুলেই যাবে অন্তরা নামে কেউ ছিল। রিয়াদের সাথে কাজ করে জ্যোতি অনেকটাই সাহস জুগিয়ে নিয়েছে নিজের মধ্যে। এখন এত ভয় পায় না রিয়াদকে। আর তনয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে জ্যোতি। একসাথে সময় কাটে বেশি। ডেস্কে বসে রিয়াদের কথা ভাবছিল জ্যোতি। জ্যোতি, জ্যোতি। জি স্যার, কি হয়েছে? আমার তো কিছু হয়নি, তোমার কি হয়েছে? কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে? কিছু না, এমনি। এমনি এমনি কেউ এত গভীর ভাবনায় ডুবে থাকে না। যখন কেউ নিজের কাছের মানুষের কথা ভাবে তখনই এমনটা অমনোযোগী হয়। ঠিক বলেছেন। কার কথা ভাবছিলে? কই, কারো কথা না তো। কিছু একটা ভেবে মুচকি হাসলো তনয়। দুজনের ঠোঁটের কোণেই হাসি। দুজন যদি দুজনের হাসির কারণ জানতো তাহলে হয়তো কারো মুখেই এই হাসিটা থাকতো না। আজকে আমার সাথে ডিনারে যেতে হবে। এটা কিভাবে সম্ভব? বাবা তো রাতে বের হতে দেবে না কখনই। স্যারকে কিভাবে বুঝাই সেটা? স্যার, আমার পক্ষে সম্ভব নয়। ওর কথা শুনে মুখটা মলিন হয়ে গেল। কেন জ্যোতি, কি সমস্যা? বাবা রাতের বেলায় কখনোই বের হতে দিবেন না আমাকে। ও এই ব্যাপার। ঠিক আছে, লাঞ্চ করবো তাহলে একসাথে। কিন্তু অফিস আর রিয়াদ স্যার ছাড়বে না তো। সেটা আমি দেখে নিব। ঠিক আছে। মে আই কাম ইন স্যার? নো। বাট হোয়াই? কারণ এখানে আপনার কোনো স্যার নেই। তুই সবার সামনে স্যার বলতে চেয়েছিস, মেনে নিয়েছি, কিন্তু একা কখনো স্যার বললে কিন্তু ভালো হবে না। ওকে, সরি। ইটস ওকে। দাঁড়িয়ে আছিস কেন? চেয়ার টেবিল কি সাজিয়ে রাখার জন্য? আরে বাবা, বসছি তো, একটা হেল্প লাগতো। কি হেল্প? লাঞ্চ টাইমে ছুটি লাগবে একটু। এটা আমাকে বলার কি আছে? শুধু রিসেপশনে কাজ আছে বলে চলে গেলেই হতো। তোর অনুমতি ছাড়া কিভাবে যাব? এবার মার খাবি। আচ্ছা, সে না হয় পরে মারিস। এখন জ্যোতিকেও ছাড়তে হবে আমার সাথে। ওকে দিয়ে কি কাজ? এসে বলবো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কোথায় নিয়ে যাচ্ছেন উনি? কখন থেকে গাড়িতে বসে আছি। স্যার, ঢাকা শহরের রেস্টুরেন্টের অভাব শুরু হয়েছে, জানা ছিল না। অভাব হবে কেন? কত রেস্টুরেন্ট দেখছো না? তাহলে আমরা সেখানে না গিয়ে এভাবে ঘুরছি কেন? আরে তোমার কি ঘুরতে ভালো লাগছে না? আর আজ তো অফিস ব্যাক করতে হবে না, তাহলে? ওকে, তাহলে আপনি ঘুরতে থাকুন, আমাকে নামিয়ে দিন, আমার খিদে পেয়েছে। পাগলি একটা। আর 5 মিনিট লাগবে। দূর। সারপ্রাইজ আছে তোমার জন্য, একটু তো সময় লাগবেই। জ্যোতির দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আর ও গাল ফুলে আছে। আচ্ছা নামো, চলে এসেছি। গাড়ি থেকে নেমে এসেছি। আল্লাহ, এত বড় রেস্টুরেন্ট। স্যার, আমি এখানে যাব না। কেন? কখনো এত বড় রেস্টুরেন্টে যাইনি, ভয় করছে। দূর, চলো তো। হঠাৎ স্যার আমার হাত ধরাই চমকে উঠলাম। হাতের দিকে তাকালাম। ওর হাত ধরে আমিও চমকে উঠলাম। এটা কি করলাম? এখন কি মনে করবে ও আমাকে? তাড়াতাড়ি হাত ছেড়ে দিলাম। সরি, চলো। স্যার ভিতরে গেলে আমিও পেছন পেছন গেলাম।
স্যার ম্যানেজার টাইপের কারোর সাথে কথা বলছে। সব রেডি যা বলেছিলাম? জি স্যার, সব রেডি। জ্যোতি চলো। স্যার সিঁড়ি বেয়ে ওপরে যেতে লাগলো। রেস্টুরেন্টটা 3 তলা, কিন্তু অনেক বড় আর জায়গাটাও অনেক সুন্দর, একটু নিরিবিলি। মানুষ আছে অনেক, কিন্তু সাউন্ড একদম কম। মনে হচ্ছে সবাই নীরবতা পালন করছে, যার যার মতো খাচ্ছে আর গল্প করছে। কিন্তু একজনের কথা সামনের জন শুনছে কিনা আমার সন্দেহ আছে। কি হলো চলো। হ্যাঁ আসছি। 3 তলার একটা দরজা ঠেলে ভেতরে গেলেন। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। আমিও ঢুকলাম, কিন্তু ভেতরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এখন প্রচন্ড ভয় করছে আমার। স্যার স্যার কই আপনি? আমার ভয় করছে, প্লিজ সামনে আসেন, লাইট অন করেন। হঠাৎ সামনে আলো জ্বলে উঠল। জ্যোতি অবাক হয়ে তাকিয়ে আছে। অফিসে প্রথম দিন রিয়াদ ওর সাথে বাজে ব্যবহার করার পর ডেস্কে বসে কাঁদছিল। সেই ছবি ভেসে উঠছে সামনে, সাথে লেখা প্রথম দেখা তোমাকে। এরপর অফিসে বিভিন্ন দিনের বিভিন্ন ছবি ভেসে উঠেছে জ্যোতির, আর হা করে তা দেখছে জ্যোতি। হঠাৎ আবার সব অন্ধকার। জ্যোতি যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে। কি হচ্ছে এসব? এবার রুমের সব লাইট জ্বলে উঠল। পুরো রুমটা সাজানো নানা রকম ফুল আর বেলুন দিয়ে। আর জ্যোতির সামনে ডায়মন্ডের রিং নিয়ে হাঁটু গেড়ে বসে আছে তনয়। স্যার এইসব কি? আগে আমি বলি, তারপর তুমি বলো। তোমাকে প্রথম দেখেছিলাম ডেস্কে বসে কাঁদছ, নাক টেনে টেনে কাঁদছ। চোখ নাক গাল পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে। দেখে মনে হয়েছিল এর থেকে সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখিনি। ভালোবাসা কি জানি না, তবে যতক্ষণ তোমার সাথে থাকি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হয়। এই সুখটা আমি সারা জীবন চাই জ্যোতি, সারা জীবন। জানো, খুব ছোটবেলায় বাবা মা দুজনেই মারা গেছে। বড় হয়েছি দাদুর কাছে। 7 বছর আগে সেও মারা গেছে। তারপর থেকে একদম একা। বিয়ে করতে বলার কেউ ছিল না। বন্ধুরা বলতো, তা পাত্তা দিতাম না। কখনো কাউকে ভালো লাগেনি, তাই বিয়ে করতে ইচ্ছেও হয়নি। একা লাগতো, তাই রিয়াদের অফিসে জয়েন করি। আর তোমাকে দেখে নতুন করে জীবন সাজাতে ইচ্ছে করছে। এই জীবনটা সাজানো দায়িত্ব নিবে জ্যোতি। আই রিয়েলি লাভ ইউ জ্যোতি, উইল ইউ ম্যারি মি? এসব কি বলছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? দেখো জ্যোতি, আমি মানছি হুট করে এসব বলায় তুমি হয়তো অবাক হচ্ছ, কিন্তু আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। পাগল হয়ে গেছেন আপনি? আমি কখনো আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি? কেউ একটু হেসে কথা বললো আর আপনি ধরে নেবেন সে আপনাকে ভালোবাসে? তুমি যতটা সময় আমার সাথে থাকো, আমার মতো তুমিও হাসি খুশি থাকো, ভালো থাকো, তাহলে সেটা কি? আমি হাসি খুশি থাকি কারণ আমি আপনাকে আমার একজন ভালো বন্ধু মনে করি। ওকে ঠিক আছে, এখন ভালোবাসো না, পরে বাসবে, তাহলেই হবে। সেটাও সম্ভব নয়। কেন? আমি দেখতে বাজে? আমার টাকা পয়সা কম আছে, নাকি আমার কোন খারাপ দিক আছে সেটা তোমার পছন্দ নয়? এসবের মধ্যে কোনোটাই নয়। তাহলে কি প্রবলেম বলো? আমি অন্য একজনকে ভালোবাসি, যার জন্য বিয়ে ভেঙেছি, এমনকি বাড়ি থেকেও বের হয়ে এসেছিলাম। মনে হচ্ছে হাতটা কেউ বের করে নিয়েছে বুক থেকে। ফ্লোরে বসে পড়লাম, মন ভাঙার কষ্ট বুঝি একই বলে। অবাক হয়ে তাকিয়ে আছি জ্যোতির দিকে। এত কাছাকাছি থেকেও বুঝতে পারিনি ওর মনে অন্য কেউ বাস করছে। ওর চোখ অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখছে। কি বললো এখন? কি বলা উচিত আমার? ভালোবাসা এত কষ্ট থাকে জানা ছিল না। আরও কিছু হারানোর কি বাকি আছে জীবনে? এ কেমন জীবন আমার! যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই ফাঁকি দিয়ে চলে যায়। বাবা মার পর দাদুকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, সেও ফাঁকি দিয়ে চলে গেল। এখন জ্যোতিকেও চাইলাম, সেও। আমাকে মাফ করে দিবেন। আমি কল্পনাও করিনি আপনি আমাকে নিয়ে এমন ভাবেন। বুঝতে পারলে হয়তো আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আসছি। ভাগ্যবান ব্যক্তিটির নামটা কি জানতে পারি? সরি। ঠিক আছে, বলতে হবে না। তবে আমার মতো তুমিও ভুল করো না। যাকে ভালোবাসো তার মনে অন্য কারো রাজত্ব কিনা জেনে নিও, তাহলে পরে দেখবে তোমাকেও না আমার মতো খালি হাতেই ফিরতে হয়। তার মনে যে অনেক আগে থেকে অন্যরকম রাজত্ব চলছে, হয়তো আমাকেও আপনার মতো খালি হাতেই ফিরতে হবে। তবে এবার যা হবার হবে, তার মুখোমুখি হব। এভাবে লুকিয়ে কষ্ট পাওয়ার চাইতে প্রকাশ করে শেষ পরিণতির
সামনাসামনি হওয়াই ভালো। জ্যোতি বেরিয়ে গেল আর তনয় ফ্লোরের দিকে তাকিয়ে আছে। টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। হারাতে হারাতে ছেলেটা ক্লান্ত। এটা নীলা না? নীলাই তো। সাথে কে? অফিস শেষে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে এসেছি একটু আগে। একটা রেস্টুরেন্টের সামনে নীলা দাঁড়িয়ে আছে একটা ছেলের হাত ধরে। একটা ছবি তুলে নিলাম। গাড়ি থেকে নামতে যাবো তার আগে ছেলেটা আর নীলা গাড়িতে উঠে যেতে লাগলো। আমি ওদের পিছু নিলাম। নীলাকে বাসার সামনে নামিয়ে দিল। নীলা ফ্লাইং কিস দিয়ে বাসার ভেতর চলে গেল। এসব দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। ছেলেটা গাড়ি নিয়ে চলে গেল। আমিও গাড়ি নিয়ে গ্যারেজে রেখে বাসায় আসলাম। পানি পানি। মায়ের রুম থেকে শব্দ পেয়ে মায়ের রুমে গেলাম। মা, কি হয়েছে? একটু পানি দে বাবা। মাকে ধরে পানি খাইয়ে দিলাম। আরে গা পুড়ে যাচ্ছে মায়ের। জ্বর কখন হলো? আমাকে বলেনি তো। মা, তোমার জ্বর এলো কিভাবে? কখন এলো জ্বর? আমাকে বলনি কেন? 3-4 দিন হলো, কম ছিল তাই আর বলিনি। আজ বেড়ে গেছে। বাবা, আমি তো রান্না করে নিতে পারিনি। খাবি কি? বৌমাকে বললাম কিছু একটা রান্না করতে। সে বলল তার কাজ আছে। সে দুপুরে বের হয়েছে, এখনো ফিরল না। তুই একটু খোঁজ নে। তুমি কি খেয়েছো সারাদিন? জ্বর তো, তাই কিছু খেতে ইচ্ছে করেনি। সারাদিন না খেয়েছিলে? আরে সে কথা বাদ দে, তুই বৌমার খোঁজ নে। তোর বৌমা চলে এসছে। ঠিক আছে, তুই রুমে যা, ফ্রেশ হ গিয়ে। মায়ের রুম থেকে নিজের রুমে চলে এলাম। নীলা ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে হাত মুখ মুছছে আর গুনগুন করে গান গাইছে। ওর বিহেভ দেখে মাথায় রক্ত উঠে গেল। টেনে দিয়ে ঘুরিয়ে কলে থাপ্পড় বসিয়ে দিলাম একটা। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার? লজ্জা করে না তোমার? হ্যাঁ, মায়ের বয়সে একজন অসুস্থ মানুষকে বাসায় রেখে পরপুরুষের হাত ধরে ঘুরে বেড়াতে? হ্যাঁ, সেবা করতে না পারো? একটু খাবার আর ওষুধের ব্যবস্থা তো করে দিতে পারতে। আমি কি তোমার মায়ের চাকর? হুশ, গলা নামিয়ে কথা বলো। লজ্জা করছে না উঁচু গলায় কথা বলতে? একটু কি লজ্জা করে না? বিবাহিত হয়ে অন্য ছেলে হাত ধরে ঘুরতে, পরপুরুষকে ফ্লাইং কিস করতে? না, করে না। তোমার করতো আমার সাথে ঘুরতে। তুমিও তো অন্তরের কাছে মিথ্যে বলে আমার সাথে ঘুরতে দেখা করতে। আমি তো শুধু একটু ঘোরাঘুরি করেছি। তুমি ভুলে গেছো? আমাদের কিন্তু বিয়ের আগেই সব হয়ে গিয়েছিল। ভুলে গেছো? নীলা, একদম না। সত্যি কথাগুলো একটু তেতো হয় বেবি। আমার না বন্দি জীবন একদম ভালো লাগে না। আমিও মনে করেছি, তাই তো জীবন আমাকে ডিভোর্স দিয়েছে। তুমি কি ভেবেছিলে তোমার জন্য আমি জীবনকে চেয়েছি? আমাকে কি পাগল মনে হয়? তোমার মতন ফকিন্নির জন্যে আমি জীবনকে ছেড়ে আসবো? জীবনে কত টাকা তুমি জানো। কিন্তু ছাগলটার পছন্দ ছিল না আমার চলাফেরা, ক্লাবে যাওয়া, পার্টি করা, ছেলেদের সাথে ঘোরাঘুরি, এসব একদম পছন্দ করতো না জীবন। অনেকবার বুঝিয়েছে, কিন্তু আমি কি ওর জন্য নিজের পছন্দ অপছন্দ পরিবর্তন করব? তাই ডিভোর্স দিয়ে দিল। কিন্তু টাকা দিয়েছে অনেক, সেগুলো দিয়ে পার্টি মস্তিতে জীবন কেটে যাবে। কিন্তু বাবা আবার বিয়ের জন্য পাগল করে দিচ্ছিল। তখন একদিন তোমার সাথে দেখা। আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার সাথে এক সময় সম্পর্ক ছিল আমার। আর কি লাগে, আমিও আমার প্ল্যান করে ফেললাম। কিন্তু মাঝে এলো অন্তরা। ওকে কষ্ট দেওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমার তোমাকে দরকার ছিল, কারণ তোমাকে কন্ট্রোল করার উপায় আমার খুব ভালো করেই জানা। তারপর অন্তরের প্রতি তোমার দুর্বলতাও ছিল না, তাই আমাকে আর বেশি কিছু করতে হলো না। যা করার তুমি আর তোমার মা বোন আগেই করেছে, আমি শুধু চেষ্টা করলাম। ছি নীলা, ছি, অতটা জঘন্য তুমি? আমার থেকেও জঘন্য তো তুমি আর তোমার মা বোন। নিজের সন্তানকে খুন করেছো তুমি, একটা মেয়ের জীবন নষ্ট করেছো তোমরা। আমি তো মেয়েটাকে এই নরক থেকে বের করতে সাহায্য করেছি, না হলে এতদিনে হয়তো তোমরা মেরেই ফেলতে ওকে। তোমাদের টাকার দরকার ছিল আর আমার স্বাধীনতার, হিসাব বরাবর। ভুল তো কিছু বলনি নীলা। ওর থেকেও নিকৃষ্ট হবে নিজের সন্তানের খুনি। রুম থেকে বেরোয় ছাদে চলে এলাম। অন্তরের সাথে করা অন্যায়ের শাস্তি এভাবেই ছিল হয়তো আমার। পাপের শাস্তি এভাবেই পেতে হয়। যে অন্যায় বৌমার সাথে করেছিলাম তার শাস্তি এ জীবনে পেতে হবে। সামান্য কাশি হলে কি রেখে কি করবে ব্যস্ত হয়ে পড়তো বৌমা। আদা চা, তুলসী পাতা কি কি করতো। আজ বিছনায় পড়ে আছি, এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ পাশে নেই। ওষুধ লাগবে মা? ছেলের কাছে নালিশ করছেন? এই নিন ওষুধের টাকা। আমাকে অন্তরভাবে ভুল করছেন। কি ভেবেছেন ছেলের কাছে বিচার দিবেন আর সে আমাকে মারবে?
আপনার ছেলের ক্ষমতা নেই আমাকে কিচ্ছু করার। যে থাপ্পড়টা দিয়েছেন তার জন্য মা ছেলে দুজনকেই ভুগতে হবে, কথাটা মনে রাখবেন। আমাদের করা পাপের শাস্তি আমরা পাচ্ছি বৌমা, তুমিও মনে রেখো তোমার পাপের শাস্তিও তুমি এই জীবনেই পাবে। আপনাদের শাস্তি তো আমি দিচ্ছি, আমাকে কে দেবে? আপনার ছেলে? তুমি আমাদের শাস্তি দেওয়ার কে? যা হওয়ার উপরওয়ালাই আদেশই হচ্ছে, তোমার শাস্তিও সে ঠিক করবে। সেই আশায় বসে থাকেন। তাচ্ছিল্যের হাসি দিয়ে বের হয়ে গেল নীলা রুম থেকে। আরিয়ানের মা অন্তরার কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আরিয়ান ছাদে বসে অন্তরার স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে আর চোখের পানি ফেলছে। মা না খেয়ে আছে সেটা মনে পড়তেই ছাদ থেকে নেমে এলো আরিয়ান। মায়ের খাবারের ব্যবস্থা করতে হবে। অন্তরাকে কি বলেছো মা? ওর আর আমার সামনেই আসেনি। কখন ভার্সিটি থেকে বের হয়েছে খুঁজেও পাইনি, ফোনও রিসিভ করছে না। কথা বলছো না কেন মা? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? আমি তাকে কিছুই বলিনি, বরং সে নিজেই আমাকে অনেক উপদেশ দিয়ে গিয়েছে। মানে? তোমার বিয়ের ব্যবস্থা করতে বলেছে যাতে তুমি তাকে ভুলে যাও। অন্তরা তোমাকে এসব বলেছে? আরও বলে গেছে সে নাকি তুমি কানাডা যাওয়ার আগে তোমার সামনেও আসবে না, বাসা থেকেই বের হবে না। তুমি ওকে কি বলেছো যে ও এসব কথা বলেছে? আমি কিছুই বলিনি। একটা মেয়ের জন্য নিজের মাকে অবিশ্বাস করছো তুমি? সরি, নিজের রুমে চলে এলাম। রাগে মাথা খারাপ হয়ে গেছে আমার। কি মনে করে আমাকে? ওর পিছনে ঘুরবো আর ও আমাকে এড়িয়ে চলবে? অনেক হয়েছে এই প্রেম প্রেম খেলা। আমার ভালো রূপ দেখেছ, এবার খারাপ রূপ দেখবে। আমার যা চাই আমি তা আদায় করতে চাইনি। এবার আগে বিয়ে হবে, তারপর তুমি ভালোবাসো না কি সেটা আমি দেখে নিব। এবার ফোন রিসিভ না করলে সোজা তোমার বাসায় যাব আমি। আমার বিয়ে দেওয়ার বুদ্ধি দাও আমার মাকে, তাই না? ঠিক আছে, বিয়েই করবো এবার। আর বিয়ের কোণেও তুমিই হবে। আগে ফোনটা করে নিই, তারপর দেখাচ্ছি আমি কি করি। আননোন নাম্বার, এটা আবার কি? রিসিভ করে দেখি। আসসালামু আলাইকুম, কে বলছেন? কথা বলছেন না কেন? কেমন আছো? গলা শুনে চমকে উঠলাম। আমি কি ভুল শুনেছি? বিজি কেন বলছে? অন্তরার ফোন তো কখনো বিজি বলে না। কার সাথে কথা বলছে এত রাতে? কে? এত তাড়াতাড়ি গলাটাও ভুলে গেছো অন্তরা? পুরনো স্মৃতিগুলো ভেসে উঠলো চোখের সামনে। কেন কল করেছেন আপনি? একটু কথা ছিল তোমার সাথে। আপনার সাথে আমার কোনো কথা নেই, আর না আছে কথা বলার রুচি। বুঝতে পেরেছেন আপনি? কল কেটে দিলাম। চিৎকার করে কাঁদছি। আজ শুধু আপনার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। সমাজের চোখে আমি ডিভোর্সি, বন্ধা। আমার সঙ্গে থেকে ভালো মেয়েও খারাপ হয়ে গেছে, এমন অপবাদ মুখ বুজে সইতে হয়। নিজের পরিবারের কাছে আজ আমি বোঝা। নিজের সম্মান বাঁচাতে ঘরবন্দি হয়ে থাকার ওয়াদা করেছি কারো কাছে। এসব কিছুর জন্য শুধু আর শুধুমাত্র আপনি দায়ী। কোনো দিন মাফ করব না আমি আপনাকে। বারবার কল দিচ্ছে আর আমি কেটে দিচ্ছি। প্লিজ অন্তরা, আর একটা বার ফোন রিসিভ করো। বাপ চাওয়ার সুযোগটা অন্তত দাও। অনেকবার চেষ্টা করার পর এবার রিং হচ্ছে। বারবার কল দিয়েই যাচ্ছে, তাই রিসিভ করলাম। এখন আবার কি চাই আপনার আমার কাছে? আর কিছু কেড়ে নেওয়ার বাকি আছে আপনার? আমার কথা বুঝতে পারছেন না আপনি? আপনার কোনো কথা শোনার ইচ্ছে নেই আমার। এসব কি বলছো অন্তরা? এটা তো আরিয়ান নয়। ফোন সামনে নিয়ে দেখি হৃদয়ের নাম্বার। আপনি? তুমি কাকে মনে করেছো? আরিয়ান। আরিয়ান? আরিয়ান? না না, কিছু না। আপনি কেন ফোন দিয়েছেন? তুমি কাঁদছো কেন? আমি কেন কাঁদবো? আমি কাঁদছি না তো। কি হয়েছে অন্তরা? আমাকে বলো প্লিজ, আমার টেনশন হচ্ছে। কেন টেনশন হবে আপনার আমার জন্য? কে হই আমি আপনার? কেউ না। বুঝতে পেরেছেন আপনি? আমি আপনার কেউ হই না, আর না আপনি আমার কেউ হন। কোন অধিকারে জানতে চান আপনি? কিসের অধিকার খাটাচ্ছেন আমার উপর? আপনার কোনো অধিকার নেই আমার উপর, আর কখনো আমার সামনে আসবেন না আপনি। চিৎকার করে কথাগুলো বলে কেটে দিলাম। ফোন অফ করে রাখলাম। অন্তরা কেটে দিয়েছে।